তো আমরা চাচ্ছি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করে দেখি এটা কিরকম হেল্প করে। ব্রড ওয়াক বা রেস্টুরেন্ট একটা কিওয়ার্ড আছে, ব্রড ওয়াক একটা কি আছে, তো ঠিক আছে আমরা রেস্টুরেন্টটা নিই অ্যান্ড কিওয়ার্ডের এখানে সার্চ করে পেস্ট করে দেখি এটা ডিফিকাল্টি কিরকম। আচ্ছা, এটা চাচ্ছে যে আরো কিছু 10টার মধ্যে আমাকে কিওয়ার্ডের ডিফিকাল্টি শো করবে। ইন্টার আপ টু 10 কিওয়ার্ডস 1 পার লাইন। ওকে ঠিক আছে, আমি কিওয়ার্ড করে রেডি করে নিই। আচ্ছা রেডি, অ্যান্ড তারপর চেক করবো। আচ্ছা ট্রাফিক লাইট, আচ্ছা কিওয়ার্ড ডিফিকাল্টি মেইনলি একটা রেশিও বোঝায়, সার্চ ভলিউমের সাথে কম্পিটিটরের একটা রেশিও বোঝায়, সেই জিনিসটা এখানে ডিসকাস করছে আর কি। তো এখানে এক একটা কিওয়ার্ড দেখেন, টাইপ অফ রেস্টুরেন্ট বা এগুলো যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ডিফিকাল্টি অনেক বেশি। অর্থাৎ সার্চ ভলিউম ভার্সেস আপনার হচ্ছে কম্পিটিটরের যে রেশিওটা সেটাই হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা এই যে যেগুলো আমরা এমনিতে নর্মালি খুঁজে বের করি এখানে সেই লিস্টে একসাথে দেওয়া আছে, ভলিউম কিরকম, ট্রেন্ড কিরকম, আর ডিফিকাল্টি কিরকম। তো যেগুলো ডিফিকাল্টি বেশি থাকবে আমরা সেগুলো অ্যাভারেজ স্কিপ করে চলার চেষ্টা করবো, কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি একটা কথা মাথায় রাখবেন, যেখানে কম্পিটিটর বেশি সেখানে সার্চ ভলিউম বেশি হলে কম্পিটিটর বেশি থেকে ওখানে আমরা জিনিসটা বা আমরা কিওয়ার্ডটা র্যাঙ্কিং করানো খুব কঠিন। এর জন্য আমরা কিওয়ার্ড সার্চ ভলিউমে কিওয়ার্ড ডিফিকাল্টিতে দেখি কিওয়ার্ড নেব। তো ওকে এটা শেষ, আর কি কি আছে? সোশ্যাল শেয়ার কাউন্টার। ওকে আমরা এটা এলইডিবি লট 1 দিয়ে চেক করি, 10 যোগ 12 সমান সমান 22। দেখেন ফেসবুকের 400-র মতো শেয়ার আসছে এলইডিবি লট 1 থেকে, আর বাদ বাকি যে অপশনগুলো আছে সেখান থেকে দেখেন এরকম অবস্থা। ওকে আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট নেই এখন, লাইভ পিন নেই। আচ্ছা সত্যি, আচ্ছা এটাও একই স্কোর দেখাচ্ছে, তাহলে এটা একটা সমস্যা থাকার কথা। ওকে এটা একটু সমস্যা আছে হয়তো বা, তো আমাদের এটা স্কিপ করে যেতে হবে। ওকে এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউআরএল এন্ড ডোমেন অথরিটি, ডোমেন এজ। ডোমেন এজটা আমরা দেখি যেটা কিভাবে কাজ করে।
আচ্ছা, এখানে ডোমেনের সম্পর্কে কিছু লিখছি কোথাও? অ্যালেক্সা র্যাঙ্কিং দিছে, অপারেটিং সিস্টেম সবকিছু দিছে, ডোমেনের সম্পর্কে এখানে ডিএটি। আচ্ছা আচ্ছা, ডোমেন অথর হিস্টোরি এটা দেখাইছে 2018 6 তারিখে এটা শুরু হয়েছে। এখন ওখান থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত সব ধরনের হিস্টোরি এখানে ডিসকাস করছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকলিঙ্কের থেকে শুরু করে বেসিক যেগুলো ছিল সেগুলো আমাদের দেখা শেষ। এখন আমরা চলে যাব টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও চেক আপ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট ইউজ করা হয়, সেটা হচ্ছে এসইও সাইট চেকআপ। এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন tparticle.com। দেওয়ার পর জাস্ট সার্চ করেন বা চেক আপ করেন। এখানে সবগুলো একটা ধরনের একটা রেজাল্ট দিবে, যে রেজাল্টের উপর বেস করে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটের অবস্থাটা কি কি, মোবাইল ফ্রেন্ডলি কি না, তারপরে হচ্ছে কি কি ইউজ করছে না করছে। ওকে, দেখেন ওরা র্যাঙ্কিং করতেছে আস্তে আস্তে। কি কি সমস্যা সেটা বলতেছে দেখেন। এই ওয়েবসাইটের যেটা মেটা টাইটেল, এই ওয়েবসাইটের যেটা মেটা টাইটেল সেটা হচ্ছে 31 ক্যারেক্টার। মেটা টাইটেলের যে লিমিটটা সেটা দেখাইছে যে পেজ হ্যাজ এ লেন্থ অফ 31 ক্যারেক্টার, মোর সাজেশন আছে 70 ক্যারেক্টার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে যখন এটা সার্চ দেওয়া হয় তখন যে মেটা টাইটেলটা আসে, মেটা টাইটেল তো আমরা ইউজড এসইও তে দেখছিলাম। এখানে বলা হয়েছে যে 70 ক্যারেক্টার, কিন্তু এটার দেওয়া আছে 31 ক্যারেক্টার। তাহলে এটা আপগ্রেড করে 70 করা যেতে পারে, কিন্তু বাদ বাকি ওভারঅল ওকে। এই জিনিসটা হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন আর কি, সরি, এই জিনিসটা হচ্ছে তার মেটা টাইটেল, টি পার্টিকেল ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, তারপরে যে জিনিসটা বলছে যেটা হলো 160 ক্যারেক্টারে হতে হবে, কিন্তু এটার যে লেন্থটা সেটা 174 ক্যারেক্টার পার করে গেছে, কিন্তু এটা মিনিমাম যে সাইজ সেটা হচ্ছে 160। ওকে, এটাও জিনিসটা এখানে বুঝাইছে। মোস্ট কমন কিওয়ার্ড টেস্ট, এখানে যে কিওয়ার্ডগুলো এটা ইউজ করছে সেগুলো এখানে দেখেন। মেনু লেখাটা এতবার ইউজ করছে, নাম্বার লেখাটা এতবার ইউজ করছে, বাদ বাকি এতগুলো ইউজ করছে। এখানে কি কি আপডেট করতে হবে এখানে সেই জিনিসটা বলে দিচ্ছে। দিস ইজ লাইক নো অপটিমাল কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, it can be used however not which keyword appear most often the page, and if they reflect the intended topic your page. More importantly, the keywords on your page should appear with natural sounding and grammatically correct copy. আচ্ছা, এখানে যে জিনিসটা বলছে বা যে কারণে এখানে এটা মানে সমস্যা করে তৈরি করে রেখে দিচ্ছে সেটা হচ্ছে যে কিওয়ার্ড গুলো আছে, কিন্তু এই কিওয়ার্ড গুলো কি করা হয় নাই ন্যাচারালি, মানে কন্টেন্টটা আমরা যেভাবে লিখতেছেন কন্টেন্টের সাথে যদি কিওয়ার্ড একটা সম্পর্ক স্থাপন না করতে পারেন সেটা ন্যাচারাল থাকে না। এখানে কিওয়ার্ড গুলো ঠিকই ইউজ করছে কিন্তু সেগুলো কন্টেন্টের সাথে সম্পর্কিত নাই, সেই জন্য এই জিনিসটা একটু সমস্যা করে টাকে দিছে। আচ্ছা, তারপরে যে সমস্যাগুলো এখানে আছে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, যেটা আমাদের টাইটেল ট্যাগের সাথে ওটার যে মেইন পোস্ট সেটার ভিতরে কোনো কিওয়ার্ড ইউজ করা হয়নি। মেইন যে কিওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা এখানে ইউজ করে নাই। আমরা যদি এটার মেইন কিওয়ার্ডটা ধরি যে রেস্টুরেন্ট, সেটা অবশ্যই টাইটেলের ভিতর থাকতে হতো, একই সাথে মেটা ডিসক্রিপশনের ভিতর থাকতে হতো, কিন্তু দুটোর একটা জায়গায় তো নাই, এটা ফিক্স করতে হবে। আচ্ছা, আর আরো যে বিষয়গুলো আছে সেগুলো দেখেন। কিওয়ার্ড ক্লাউড টেস্ট, এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে। রিলেটেড কিওয়ার্ড টেস্ট, তারপরে কম্পিউটার ডোমেন টেস্ট, হেডিং ট্যাগ লিস্ট, হেডিং ট্যাগ লিস্টের ভিতরে ঠিক মতো কাজ করতে পারে নাই। রোবট টেক্সটটা ঠিক মতো ইউজ করছে। তারপরে সাইট ম্যাপ টেস্টটা তৈরি করছে। ব্রোকেন লিঙ্কস, এখানে ব্রোকেন লিঙ্কস বলতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কোন একটা ওয়েবসাইটে কোন একটা জায়গায় সমস্যা আছে সেটা রিডাইরেক্ট করে অন্য একটা পেজের সাথে কানেক্ট করে দাও।
তো এখানে বলতেছে যে এই কাজটা করা আছে কিনা সেটা এখানে চেক করতে বলতেছে। ওকে, ঠিক আছে। এসইও ফ্রেন্ডলি টেস্ট পজিটিভ, সবকিছু পজিটিভ। ইনলাইন সিএসএস নিয়ে একটু কাজ করতে হবে, বাদ বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো কোনো সমস্যা হয়নি। সোশ্যাল মিডিয়া টেস্ট, আচ্ছা, এই ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট আর অন্যান্য কোনো যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড না। তাহলে এইগুলো যদি ফিক্স করা হয় তাহলে এটার যে একটা অ্যাভারেজ যে একটা স্কোর আছে 82, ওটা প্রায় সম্পূর্ণ বেড়ে 80-90 কাছাকাছি চলে আসবে বা একটা ভালো অবস্থান চলে আসবে। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা ওয়েবসাইট এখানে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় সেটা স্কিপ করে চলে গেছে আমি। এটা হচ্ছে জেনারেল এসইও, তারপর হলো স্পিড। এটার স্পিডটা কিরকম সেই সম্পর্কে আমাকে এখানে দেখতে হবে। ওকে, এখানে ইমেজগুলো 100 কিলোবাইটের থেকে নিচে আছে এবং 18 কিলোবাইটের ভিতর আছে। তো এটা ঠিক আছে, এটা ভালো। ইওর ওয়েবসাইট লগইন টাইম ইজ অ্যারাউন্ড 3.96 সেকেন্ড উইথিন 5 সেকেন্ড, যেটা বলা ছিল। ওকে, 3 সেকেন্ডের নিচে হলে আরো ভালো স্কোর আসতো। পেজ অবজেক্ট টেক্সটের ভিতর টোটাল 24 অবজেক্ট আছে। ওকে, পেজ ক্যাশ টেস্ট, ক্লাস টেস্ট, সিডিএ রিসার্চ, এগুলো বিভিন্ন ধরনের দেওয়া আছে, এগুলো কোনো সমস্যা নাই। ওকে, সার্ভার এন্ড সিকিউরিটি যেটা আমরা বলছিলাম যে এসএসএল এরটা, তো এটা অলরেডি সলিউশন করে ফেলছে এরা, সমস্যা নাই। মোবাইল ফ্রেন্ডলি কিনা, অবশ্যই এটা মোবাইল ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি আমরা যে হ্যাঁ, এটা মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা, আচ্ছা, অ্যাডভান্স এসইও তে কি লেখা আছে? স্ট্রাকচার ডেটা টেস্ট, স্ট্রাকচার ডেটা টেস্ট, তারপর হচ্ছিল কাস্টম 4004 ইরোড পেজ টেস্ট, নো ইন্ডেক্স ট্যাগ লিস্ট, এগুলো সবকিছু দেওয়া আছে। ক্যানোনিক্যাল ট্যাগ টেস্ট এটা ইউজ করে নাই। ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে হলো যে দেখা যাচ্ছে যে আপনার একই আর্টিকেলের উপর বা একই কন্টেন্টের উপর আপনার 3টা পেজ বা 3টা পোস্ট আছে, সেগুলোর ভিতরে একটা সম্পর্ক তৈরি করে দেয়। বলতে হবে গুগলকে যে ঠিক আছে, আমি এটা একটু এক্সাম্পল বা আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দেখালে আমরা বুঝতে পারবেন। ক্যানোনিক্যাল ট্যাগটা আর কি আসলে কি, এটা হচ্ছে একটা আপনার পেজ বা একটা আপনার ওয়েবসাইটে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, আর এটা একটা পোস্ট। তো 3টা পোস্টের কন্টেন্ট থেকে সবকিছু আপনি সেম ইউজ করছেন। আপনার পেজ সবগুলো জিনিস আপনার সেম আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে গুগলের কপিরাইট আপনাকে দিবে না। কিন্তু গুগল এটাকে মানে খারাপ ভাবে বা ব্যাড প্র্যাকটিস হিসেবে দেখে। তো সেই জন্য গুগল আপনাদেরকে বলে এই 3টা পেজের যেহেতু মূল তন্ত্র বা মূল মন্ত্র একই, 3টা পেজ আমি একসাথে র্যাঙ্কিং করতে দিব না। কারণ আপনাকে যদি একটা ওয়েবসাইটের সেম কন্টেন্টের উপর 3টা পেজ র্যাঙ্কিং করে তাহলে অন্য ওয়েবসাইটগুলো কিভাবে করবে। এই জন্য গুগল বলছে যে ঠিক আছে, আপনারা যখন একটা ওয়েবসাইটকে সিলেক্ট করে নেন আর বাদ বাকি দুটো ওয়েবসাইটকে আপনারা অফ রাখেন। তো এই যে একটা সেকশন, সেই সেকশনের ক্ষেত্রে আপনি করতে হবে কি, যে ঠিক আছে আপনি ভাবলেন যে আমার এই ওয়েবসাইটের এই পেজটা ঠিক আছে, এটা আমার মানে করতে হবে না, আপনারা চাচ্ছেন যে এটা না হোক, এটা অফ থাক, অনুরূপ ভাবে এটাও অফ থাক। দুটার একটা ওয়েবসাইট আপনারা চাচ্ছেন না যে দুটা র্যাঙ্কিং করুক, আপনারা চাচ্ছেন যে এটা র্যাঙ্কিং করুক, আপনারা চাচ্ছেন যে এটা র্যাঙ্কিং করুক, এর দুটো বাদে। তো এটা করার জন্য আপনাদেরকে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হয়। সে ট্যাগ ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে হলো যে গুগল একেও র্যাঙ্কিং দেবে না, গুগল একেও র্যাঙ্কিং দিবে না, দুইজনের বদলে যাকে র্যাঙ্কিং দিবে সেটা হচ্ছে এই পেজকে, এই পেজকে র্যাঙ্কিং দিবে।
অর্থাৎ এই পেজ থেকেও এই পেজকে র্যাঙ্কিং দিচ্ছে, এই পেজ থেকেও এই পেজে র্যাঙ্কিং দিচ্ছে। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা বলা হয় ক্যানোনিক্যাল ট্যাগ, যেটা এখানে বলছে। আচ্ছা, নো ফলো ট্যাগ লিস্ট ইউজ করা হয়েছে কিনা। আচ্ছা, your web does not use no follow meta tag, this means search engine will crawl all links from your web page। যেটা আমরা বললাম যে নো ফলো মানেটা আসলে কি, নো ফলো মানে হচ্ছিল যে রোবট গুলো আসবে, আসার পর দেখবে যে আপনার এখানে ওয়েবসাইটকে আপনাকে বলছে যে ফলো করতে পারে কিনা। ডু ফলো থাকলে অবশ্যই করবে, নো ফলো থাকলে করলেও করতে পারে, না করলে না করতে পারে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এই যে সেগুলো বলছে, তো হ্যাঁ নো ফলো দেওয়া আছে, ইয়ে দেওয়া নাই। অর্থাৎ গুগলের ওই স্পাইডার বা ক্রাউলার গুলা সবকিছু এখানে ক্রাউল করতে পারবে। ওকে, দিস অ্যালাউ ডিরেক্টিভ টেস্ট, যে আপনার কোনো রোবট টেস্ট অ্যালাউ করা আছে কিনা, বা কোনো একটা ওয়েবসাইট যেটা আপনি অফ করে দিতে যাচ্ছেন সেরকম কিছু আছে নাকি। তো এখানে দেখেন wordpress.admin, ওরা চাচ্ছে না বা এনার মালিক চাচ্ছে না যে এখানে কেউ অ্যাক্সেস পাক বা ঢুকুক, সার্ফিং করুক। ওকে, তো এটা হচ্ছিল আমাদের দ্বিতীয় ওয়েবসাইট, এসইও সাইট চেকার বা চেকআপ এটা। ওকে, এরপরে যে অপশনটা আমরা যাব সেটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। এটা হচ্ছিল মেইনলি ইউজ করা হয় অন পেজের জন্য। আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব। পেইড ভার্সনের ক্ষেত্রে এগুলো চাইতে আরেকটা ওয়েবসাইট ভালো আছে বা আরেকটা টুল ইউজ করা হয়, সেটা হচ্ছে এইচরেফ, নাম হচ্ছে এইচরেফ। এই টুলটা যদি কিনা হয় তাহলে এই ক্ষেত্রে আপনি এসইও সব চাইতে অল ইন ওয়ান, মানে এক কথায় বলা যায় যে সবকিছু একসাথে কাজ করতে পারবেন। আপনি কোথায় থেকে ব্যাকলিঙ্ক নিছেন, কোথায় থেকে লিঙ্ক কালেক্ট করছেন, কোথায় থেকে আপনার এখানে মানে ইনফরমেশন আসছে, সবকিছু এখানে সুন্দরভাবে সাজাই দেওয়া থাকে। তো এটা হচ্ছিল আপনার ফেসবুকের এইচরেফ বা মানে সরি এসইও সব ধরনের ডকুমেন্ট এটাতে থাকে। তো যারা এসইও নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, যে এখানে আমি ক্যারিয়ার করতে চাই, তাদের জন্য এইচরেফ এর বিভিন্ন অফার আমাদের বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট দেয়। এই যে যারা ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছেন তাদের এখানে অপশন আছে যে লিঙ্ক হোস্ট বিডি .com, 650 টাকা প্রতি বছর। এই ডোমেন হোস্টিং এর হিসাব তো এখানে দেয় না মনে হয়, এটা রাখতে পারেন যারা ডোমেন হোস্টিং এ আগ্রহী। জি, এখানে যেটা 58 টাকা পার মান্থ। আচ্ছা, 650 টাকাতে ডোমেন পাবেন, হোস্টিং এর হিসাবটা আলাদা। হোস্টিং এখানে রেগুলার হোস্টিং এর এখানে হিসাব রাখছে হচ্ছিল 60 টাকা প্রতি মাসে। যদি ইচ্ছা থাকে তাহলে ওদের সাথে ডিসকাস করে নিয়ে নিতে পারেন, যাদের ইচ্ছা আছে। আর টেলিমার্কেটিং এ যারা আমাকে একজন কোচিং করছিলেন যে টেলিমার্কেটিং করার ইচ্ছা আছে, তো এরা টেলিমার্কেটিং ও প্রোভাইড করে। এই যে 10,000 SMS পাঠাবেন, 6,000 টাকা নেবে, 6 মাস মেয়াদ, এরকম একসাথে একই মেসেজ সবার কাছে চলে যাবে। এটাকে বলে বাল্ক মেইল, বাল্ক SMS বা এরকম আর কি। ওকে, তো ঠিক আছে, এটা রেডি হোক, আমার এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক।
আচ্ছা, আমরা এই ফাইলটা নামালাম স্ক্রিমিং ফ্রগ এসইও অপারেটর বা এসইও স্পার্টার এটাকে বলে আর কি। এটা থেকে আপনারা যে কোনো ওয়েবসাইটে ইন্টারনাল ইনফরমেশন গুলো পাইতে পারেন। এটা অন পেজ এসইও এর জন্য বেস্ট। আচ্ছা, র্যাঙ্কিং কমে আসবে একটু, গিগ এডিট করলে র্যাঙ্কিং কমে আসে। ভিডিও যে অনেকে ডাউনলোড করে নেয়, সেক্ষেত্রে যে ভিডিও থাকবে ওর কি অ্যাকাউন্ট কাজ হয়? হয় না। আচ্ছা, আগে এসইও স্পার্টারটাকে খুঁজে বের করে তারপর কথা বলছি। স্পার্টার স্ক্রিমিং, এটা আচ্ছা। হ্যাঁ, ইউটিউব থেকে ভিডিও নামে নিলে কি হয়? শহীদ ভাই কি বললেন বুঝি নাই। ইউটিউব থেকে ভিডিও নামে নিলে কি সমস্যা হয়? আচ্ছা, এখন এডিট করেন না। বললাম যে ওই যে ভিডিও আপলোড করলেন আপনি না, হ্যাঁ হ্যাঁ, ভিডিও গুলো যখন অনেকে ডাউনলোড করে, আচ্ছা কোনো অ্যামাউন্ট তখন যোগ হয় কি অ্যাকাউন্টে? আচ্ছা, এক্ষেত্রে আপনার ফাইল ডাউনলোড করলো, এই ভিজিট যে করলো, ওই ভিজিটটা কাউন্ট হয়, এর বেশি কিছু না। ওটা তো অ্যাড দেখায় না। ওকে, আচ্ছা, আর ওই যে আশিক ভাই, আপনার গিগে এডিট করার দরকার নাই, আরো কয়েকটা দিন যাক, আরো কয়েকটা কাজ করেন আগে। করার পর যখন 5-10টা রিভিউ হয়ে যাবে তখন একটু এডিট করে নিয়ে অন্যান্য ট্যাগ বসে নিন। আর যদি দেখেন যে এই সপ্তাহ শেষে কাজ পাচ্ছেন না, আচ্ছা, র্যাঙ্ক করার জন্যই তো আপনাকে এডিট করতে হবে, কিন্তু আপনি 1 লাখ 1.5 লাখের ভিতরে র্যাঙ্ক করা আপনার জন্য মানে খুব কঠিন, কিন্তু পরবর্তীতে আবার আপনি নতুন করে র্যাঙ্ক করতে পারবেন। 1.5 লাখের ভিতরে র্যাঙ্ক করা আর হচ্ছে 10,000 11,000 ভিতরে র্যাঙ্ক করার ভিতরে একটা পার্থক্য আছে, সেই জন্য বললাম। কয়েকদিন যদি ইমপ্রেশন এগুলো সবকিছু কমে আসে আবার শুরু হয়। ওকে, এটা হচ্ছিল আমাদের আরেকটা সাইট। এটা হচ্ছিল আমাদের মানে অন পেজ এসিও করার জন্য হয়েছে কিনা ঠিক মতো সেটা দেখার জন্য। ওকে, তাহলে আমরা কি করব, একটা সাইট নিয়ে আসবো, যে সাইট থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব। আচ্ছা, evenhost.com দিয়ে শুরু করি। সরি, এখানে আমি কপি করে পেস্ট করা মাত্র এখানে রিলেটেড যে ডেটাগুলো আছে সেগুলো আসা শুরু হয়ে গেছে, দেখেন। আচ্ছা, 100% ক্রাউল করা শেষ। ওকে, 100% ক্রাউল করছে। এখন এখান থেকে আমি ইনফরমেশন গুলো দেখি। এখানে সব ধরনের ইনফরমেশন গুলো আছে। এখানে দেখাচ্ছে যে কিরকম কি অবস্থা। ওকে, ইন্টারনাল লিঙ্ক গুলো কিরকম এখানে বর্ণ করা আছে সেটা এখানে দেখেন। এরা কিরকম ভাবে এখানে বর্ণ করছে সেগুলো দেওয়া আছে। HTML এ কি অবস্থা, তারপর জাভাস্ক্রিপ্ট এর কি অবস্থা, এগুলো সবকিছু দেওয়া আছে। আননোন কোনো লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক নাই। ওকে, ঠিক আছে, এক্সটার্নালে যাই। এক্সটার্নালে দেখেন
বিলিং ডট ইভেন্ট হোস্ট নামে আরেকটা ওয়েবসাইট আছে, সেখানে এরা কাজ করছে। ওকে, সিকিউরিটি পারপোজের ক্ষেত্রে ওকে ঠিক আছে। রেসপন্স কোড এটা দেখেন। ওকে, ইউআরএল এর ক্ষেত্রে যা দেখি যে ইউআরএল কি অবস্থা কোনটা, এগুলো সবকিছু ঠিক আছে। সমস্যা আছে কিনা, ওকে নট ফাউন্ড, এই যে এখানে একটা দেখা যাচ্ছে 404 নট ফাউন্ড। আচ্ছা, যখন কোনো মানে পেজের বা কোনো একটা অংশের সমস্যা দেখা দিবে, ইউআরএল এর সমস্যা দেখা দিবে, তখন আমরা কি করব বলেন তো? দেখা যাচ্ছে যে এটাকে ক্লিক করলো, করে এখানে আসতে পারতেছে না, বা আসার পর দেখছে 404 নট ফাউন্ড, তখন আমরা কি করব? আচ্ছা, এটা ইনকারেক্ট অ্যাড্রেস গুলো এখানে প্রোভাইড করা আছে। আর যখন আমরা দেখবো যে 404 নট মানে নট ফাউন্ড থাকবে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিডাইরেক্ট করে দেব। পেজ টাইটেল গুলো দেখি, পেজ টাইটেল গুলো ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওভার 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টার হচ্ছে আপনার একটা পেজের যে টাইটেলটা থাকবে সেটা 60 ক্যারেক্টার ভিতরে লিমিটেড থাকবে, এর বেশি যাওয়া যাবে না। আবার বিলো 30 ক্যারেক্টার নিচে আসা যাবে না, এটা আসছে। এটা একটু ওরা বলছে যে জিনিসটা একটু কাজ করতে হবে। আবার 54 পিক্সেল, এগুলো বিভিন্ন কিছু দেওয়া আছে পেজ টাইটেলের ক্ষেত্রে। মিসিং আছে কিনা, মিসিং নাই। আর ডুপ্লিকেট আছে কিনা, ডুপ্লিকেট আছে বিভিন্ন জায়গায়। টাইটেলটা কপি হয়েছে, দেখেন সবগুলোতে সেম টাইটেল ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে এক একটা আরেকটা ডুপ্লিকেট। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে এটার। আর কি আছে, মেটা ডিসক্রিপশন এখানে একটা প্রোভাইড করা হয়েছে। আর কি, আবার 155 ক্যারেক্টার, এটার মেইন যে লেন্থটা সেটা হচ্ছে 160 ক্যারেক্টারের ভিতর মেটা ডিসক্রিপশন লেখা। তো এখানে দেখা যাচ্ছে যে সবগুলো 155 উপরের একটাও নাই, বিলো 70 ক্যারেক্টারের ভিতরেও নাই, তাহলে এটা ঠিক আছে। ওকে, ডুপ্লিকেট আছে কিনা, ডুপ্লিকেট করা নাই। মিসিং আছে কিনা, হ্যাঁ মিসিং আছে। এইগুলো যে প্রত্যেকটা ওয়েবসাইটের যে মেটা ডিসক্রিপশন গুলো সেগুলো মিসিং আছে, সেগুলোকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, গেল। H1 ট্যাগ ইউজ করা হয়েছে, H2 ট্যাগ ইউজ করা হয়েছে। কন্টেন্টের কি অবস্থা, প্রত্যেকটা কন্টেন্টে কি পরিমাণ ওয়ার্ড আছে সেগুলো হিসাব দেখেন। ওকে, ঠিক আছে। ইমেজে দেখেন, ইমেজে রেখে অল্টার ট্যাগ করছে কিনা সেই জিনিসটা এখানে দেখা যাবে। আর মিসিং অল্টার টেক্সট। আচ্ছা, এগুলো ইমেজের অল্টার টেক্সট অ্যাড করা হয়নি, সেগুলো অ্যাড করে নিতে হবে। আচ্ছা, অল্টার ট্যাগ ওভার 100 ক্যারেক্টার এরকম কোনো কিছু নাই। অল ওকে। ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করছে কিনা সেটা এখানে দেখাচ্ছে। কন্টেন্ট ক্যানোনিক্যাল, আচ্ছা নাই। আচ্ছা, সেলফ রেফারেন্সিং, এটাও নাই। মিসিং, আচ্ছা এগুলো ক্যানোনিক্যাল ট্যাগ এখানে মিসিং আছে, সেটা এখানে দেখাচ্ছে, যেটা দেওয়া যেত। ওকে, পেগিয়েশন বা এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না। তো এই ছিল আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কি কি অবস্থা। তো আমরা আরেকটা ওয়েবসাইট এখানে ইউজ করি, যেটার ইনফরমেশন নিয়ে আমরা এখানে অ্যাড করতে পারি। সেটা হলো এলইডিপি লট ওয়ানটা নিয়ে। আর একটা হলো দিন কনসালটেন্ট না কি জানি একটা খুলছিলাম না। আচ্ছা, এবার আমার ওয়েবসাইটটা দেখে আসি, যেটা আমরা কয়েকদিন আগে স্যান্ডবক্সের ভিতরে খুলছিলাম, সেটার কি অবস্থা। আচ্ছা, এটা ক্রল করা শেষ, এটা শুরু থেকে দেখতে হবে কি কি অবস্থা। আচ্ছা, এরকম কিছু আর পাচ্ছে না, স্টার্ট করে দিই। আচ্ছা, আমার পেজের অবস্থা দেখেন, সবকিছুর অবস্থা খুবই খারাপ। এক্সটার্নাল লিঙ্ক প্রোভাইড করা আছে কিনা, আচ্ছা সিকিউরিটি প্রোভাইড করা আছে কিনা, রেসপন্স কোড ইউআরএল প্রোভাইড করা আছে কিনা, পেজ টাইটেল দেওয়া নাই, তারপরে মেটা ডিসক্রিপশন দেওয়া নাই, মেটা কিওয়ার্ডস দেওয়া নাই, সব দিক থেকে মানে কিছুই নাই। ওকে, আমরা আরেকটা নেই, এলইডিপি লট ওয়ানটা নেই।
আচ্ছা, এগুলো ওদের এক্সটার্নাল লিঙ্ক যেগুলো ওরা প্রোভাইড করছে। আচ্ছা, সিকিউরিটি ইস্যু, কোনো সিকিউরিটি ইস্যু আছে? ব্যাড কন্টেন্ট টাইপ, আচ্ছা কোনো সিকিউরিটি ইস্যু নাই। ইউআরএল এর ক্ষেত্রে এতগুলো ইউআরএল ওরা ইউজ করছে, ঠিক আছে। ব্রোকেন বুকমার্ক নাই, আবার এসে কোনো ভেক্টর নাই, ওকে। পেজ টাইটেলে যদি ক্লিক করি, নাই নাই, ওকে। মেটা ডিসক্রিপশন মিসিং নাই, ডুপ্লিকেটও নাই। মেটা কিওয়ার্ড ইউজ করছে কি কি, এই যে কিওয়ার্ডই খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মেটা কিওয়ার্ডই নাই। মিসিং লিখে দেখেন, এই যে একটা মিসিং, অর্থাৎ নাই। আচ্ছা, তাহলে আমরা এখন দুটো ওয়েবসাইট দেখলাম, দুটো ওয়েবসাইটের খবর দেখলাম। আচ্ছা, এখন আমরা কিছু ইস্টাবলিশড একটা ওয়েবসাইট খুঁজে বের করি যে মানে ওয়েবসাইট অলরেডি কাজ হচ্ছে। আচ্ছা, আমাদের ফ্রি ওয়েবসাইটটা কি স্যান্ডবক্স থেকে বাইরে হবে না? স্যান্ডবক্স থেকে কেমনে বাইর করবেন? ওটা স্যান্ডবক্স সাইটই যে ডোমেন হোস্টিং কিনে ফেলেন একটা। আরাফাত বাইরে তো বাইরে লিখলাম। বাইরে মানে ওনার সাইটটা আছে আপনাদের কাছে? ওনার প্রোফাইল সাইটটা আছে আপনাদের কাছে এই মুহূর্তে? ওয়াসিফ ভাই, সেটাও করে দেখতে হবে। আচ্ছা, উনি যদি স্যান্ডবক্সের বাইরে প্রিমিয়াম বা এরকম কোনো অপশনে যায় সেই ক্ষেত্রে সুবিধা আছে। সাইট লিখে যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে খালি দিবেন, যদি থাকে মানে র্যাঙ্কিং হয় বা গুগলে র্যাঙ্কিং হবে এরকম সম্ভাবনা থাকলে গুগলে দেখাবে। বুঝলেন না বিষয়টা? জাস্ট উপরে সাইট লিখে এই জিনিসটা পৌঁছে দিলে যদি গুগলের কোটা কোনো র্যাঙ্কিং করবে বা করবে সেই জিনিসটা মানে মেনশন করে দিবে। আচ্ছা,
আচ্ছা, এখানে সবগুলো চলে আসছে, ক্রাউল করা শেষ। তো এখন আমরা একটু দেখবো যে এটার কি অবস্থা। আচ্ছা, সমস্যা নাই। এক্সটার্নাল লিঙ্ক গুলো এখানে বিভিন্ন জায়গায় আছে, গ্রাফাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা কোথায় কোথায় কাজ করছে সেগুলো এক্সট্রা লিঙ্ক এর নিচে বা দিছে, এরকম সবকিছু এখানে ডিসকাস করা শেষ। সিকিউরিটি ইস্যু আছে কোনো? নাই। রেসপন্স কোড, আচ্ছা আচ্ছা, ইউআরএল, ওকে। রেসপন্স কোডে দেখি তো কোনো জায়গায় মানে নো রেসপন্স বা ব্লক রেসপন্স করা আছে কি? আচ্ছা, এই দুটো জায়গায় একটু সমস্যা আছে, এই দুটো ওরা কাজ করতে হবে। ইউআরএল এর ক্ষেত্রে ব্রোকেন বুকমার্ক বা অল ক্লিক করি, হ্যাঁ সবগুলো ইউআরএল চলে আসছে। কি টাইপের ইউআরএল দেখতে হবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান। আন্ডারস্কোর ইউজ করছে কে কে, তারপরে আপার কেস ইউজ করছে কে কে, সবকিছু আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারি। ওকে, পেজ টাইটেলে যাই, পেজ টাইটেলে যাওয়ার পর অল দিই। ওকে, সবগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবাই টাইটেল ইউজ করছে। ডুপ্লিকেট ইউজ করছে কিনা? আচ্ছা, কোনো প্রকার ডুপ্লিকেট নেই। মিসিং আছে কিনা? হ্যাঁ, একটা মিসিং আছে। এটা আমরা যদি ওনাকে জানাই দিই যে হ্যাঁ আপনার ওয়েবসাইটে এই জিনিসটা মিসিং, এটা একটু আপনারা দেখেন। এই যে তাদের এই ওয়েবসাইটে টাইটেল করাতে এই লিঙ্কের ওরা কোনো টাইটেল করে নাই, এটা টাইটেল করে দিতে বলতে হবে বা করে দিতে হবে হয়তো বা। আচ্ছা, ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন করা নাই, মিসিং আছে কিনা? হ্যাঁ, তিনটার ডিসক্রিপশন মেক মানি অন ফাইবার, তারপরে ইন্টিগ্রেট ডাব্লিউপি ফর্মস, এগুলো যেগুলো আছে এগুলো মেটা ডিসক্রিপশন অ্যাড করা নেই। আচ্ছা, বিলো 70 ক্যারেক্টার আছে? নাই। 155 করে নাই। ওকে, তাহলে এদের খালি মিসিং আছে, বাদে কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, মেটা কিওয়ার্ড মিসিং কোথায় কোথায় সেগুলো একটা লিস্ট আমার হাতে ধরে দিচ্ছে যে এদের মেটা কিওয়ার্ড ইউজ করা হয় না। আচ্ছা, ডুপ্লিকেট করা আছে কোথাও, এটা ডুপ্লিকেট করা আছে, ডুপ্লিকেট কন্টেন্ট। ইমেজে আসার পর আমরা দেখবো যে অল্টার টেক্সট ইউজ করছে কিনা। এইগুলো অল্টার টেক্সট ইউজ করে নাই, এদেরকে বলতে হবে যে এখানে অল্টার টেক্সটগুলো ইউজ করে দিতে হবে। আর আরেকটা হচ্ছে হলো আবার 100 কিলোবাইট। আমরা শুনছি যে 100 কিলোবাইটের উপরে যে ইমেজগুলো থাকে সেগুলোকে আমরা ছোট করবো, কারণ এটাতে মানে মোবাইল ফ্রেন্ডলি বা স্পিডটা একটু কমে আসে। তো এটা প্রায় 343 মধ্যে একটা কাজ লাগাইছে। কপি করে যদি নিয়ে যা দেখি এই ইমেজটা কি অবস্থা যদি দেখতে চাই আমরা। তো এই ইমেজের ছবি যেটা দিচ্ছে সেটা প্রায় আপনার হচ্ছিল 343 কিলোবাইট। এটা আমাদেরকে অবশ্যই 100 কিলোবাইটের নিচে নিয়ে আসতে হবে, এটা একটা বিষয়। ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করছে কিনা, মিসিং কন্টেন্টস ক্যানোনিক্যাল আছে, এগুলো আছে, এরা করছে ইউজ। সেলফ রেফারেন্সিং এটাও আছে, এই যে এটাও আছে। ওকে, তো বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন অংশ অ্যানালাইসিস করবেন। ওয়েবসাইটের বিভিন্ন পার্ট কিভাবে অ্যানালাইসিস করবেন, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, ওকে, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা একটু ওটা হেল্প নিয়েন বা দেখে নিন। ওকে, আমি লিঙ্কগুলো ওখানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে সবাই একটু কালেক্ট করে নিয়ে নিন। ওকে, ঠিক আছে, আমি এখন একটু ব্রেক দিই, ব্রেকের পর ফেসবুক বিজনেস ম্যানেজার একটু ডিসকাস করবো, করার পর কালকে ওটা নিয়ে কাজ করবো।